নমস্কার। একটা সম্পূর্ণ নতুন এপিসোডে ক্যালকলিং টিভি, ইন্দো বাংলা টাইমস টেলিভিশন এবং হেডলাইন্স ত্রিপুরার সমস্ত দর্শকদের একযোগে স্বাগত জানাই। আজকে আমরা আড্ডা দিতে বসেছি রিমঝিম রের সঙ্গে। উনি হেওর ফাউন্ডার, কো-ফাউন্ডার এবং সেই সঙ্গে গোয়া ইনভেস্টার, অ্যাঞ্জেল ইনভেস্টারদের অন্যতম প্রাণপুরুষ বলবো না, কিন্তু কো-ফাউন্ডার ডেফিনেটলি। অন্যান্য অনেক পরিচয় আছে, তবে খুব ছোট্ট করে বলতে গেলে আমার যেটা মনে হচ্ছে যে আমরা সকলেই যেটা শুনে হয় অনেক সময় বড় হয়েছি বা এখনও শুনে থেকেই, যে সংসার সুখের হয় রমণীর গুণে। তো সেই সংসারটা শুধু চার দেওয়ালের মধ্যে যে আমাদের একটা পারিবারিক গণ্ডির সংসার সেটা নয়, একটা ব্যবসায়িক সংসারও হয়, তার বাইরে একটা সামাজিক সংসার হয়। সেইটা উনি অলরেডি প্রমাণ করে দিয়েছেন। একজন একটা বলতে পারি একটা ব্যবসায়িক সাম্রাজ্যের গোড়াপত্তন করে সেটাকে একটা জায়গায় নিয়ে পৌঁছেছেন। শুধু সেটাই নয়, তার থেকেও বড় কথা, অন্যান্যরাও যাতে এই ব্যবসায় এগিয়ে আসতে পারে, বা এটাকে ব্যবসা না বলে এন্টারপ্রেনারশিপ যেটাকে বলে, অর্থাৎ উদ্যোগপতি যাদের বলা হয়, তাদের যে এই উদ্যোগী করে তোলা, সেই ক্ষেত্রে ওনার একটা বড় ভূমিকা থেকে গেছে। তো আজকে আমরা যেটা প্রথম জানতে চাই ওনার কাছে, যে এই যে মোটামুটি একটা দীর্ঘ যাত্রাপথ ওনার অলরেডি হয়েছে, 15 সাল থেকে যদি আমরা ধরি, 10 বছর হতে চললো প্রায়। তো কিভাবে এই আপনার এন্টারপ্রেনারিয়াল জার্নিটা শুরু হয়েছিল, বা কোনো বিশেষ ট্রিগার কিছু ছিল কিনা? আচ্ছা, আমি একটু তাহলে ব্যাক স্টোরিতে যাই। আমি একটা মানে প্রপার যেটা এডুকেটেড বাঙালি মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসি। আমার বাবা ডাক্তার, উনি সেলের মেডিকেল ডিরেক্টর ছিলেন। মা হোম মেকার, কিন্তু চিরকালই আমাদেরকে এনকারেজ করেছেন যাতে মানে আমরা আরও, উনি নিজে খুব অ্যাম্বিশিয়াস, সেই অ্যাম্বিশনটা তার 2 মেয়ের থ্রু দিয়ে তিনি সবসময় আমাদেরকে এনকারেজ করে গেছেন যে আমরা আরও বেটার কিছু করি। কিন্তু ওই যা হয় মিডল ক্লাস ফ্যামিলি, পড়াশোনার উপরে খুব বেশি এমফাসিস ছিল, ভালো স্টুডেন্ট, ইঞ্জিনিয়ার বা ডাক্তারি তো অতটা ইন্টারেস্ট ছিল না। ঠিক আছে, অঙ্ক বেশি ভালো লাগতো বলে ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাদবপুরে। কিন্তু একটা গল্প শুনে আমি ছোট থেকেই বড় হয়েছি। আমার বাবার দাদু অশ্বিনী কুমার রায় বর্মনের গল্প উনি প্রায় বলতেন, যে আমার বাবা বলতেন যে আমার দাদু হচ্ছে প্রথম যখন মল শুরু করলো কলকাতায়, উনি বললেন মল তো আমি ছোটবেলায় দেখেছি বা আমি শুনেছি। আমি কোথায় শুনেছো? বলে আমার দাদু শিল্পমহল বলে একটা মল বানিয়েছিলেন। তখন তো মল বলা হতো না। দাদুর মানে এটা আমার গ্রেট গ্র্যান্ডফাদার হয়, ওনার দাদু। উনি বলতেন যে বাড়ির মেয়েরা তো তখন খুব বেশি বেরোতো না, 1930 ওই সময়ের কথা। কিন্তু যখন বেরিয়ে যাতে একই দোকানে শাড়ি থেকে হাঁড়ি সব কিছুই পেতে পারে সে, কারণ সে বারবার বাকি সব দোকান ঘুরে তার দেখা পসিবল না, তার ওই ভিশনটা ছিল। বাবার মামার বাড়ি থেকে সবাই ব্যবসায়ী, রায় বর্মন ফ্যামিলি। ইনফ্যাক্ট পার্থপ্রতিম রায় বর্মন বাবু, উনি যিনি খাদিমের কর্তা, তিনিও বাবার ওই ফ্যামিলির অফশুট। তো এই গল্পটা প্রায়ই শুনতাম, কিন্তু আমার বাবার দিকে বাবা জাননি নিজে ব্যবসাতে, আর উনি খুব একটা এনকারেজও করেননি। ভালো রেসপেক্টেবল ডাক্তার, মেয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, এটাই ওনার ইচ্ছা। ঠিক আছে, সেটাই হলাম। টাটা কনসালটেন্সিতে জয়েন করলাম। ওটাও বাবার খুব ইচ্ছা ছিল যে টাটা গ্রুপে কাজ করবে, বাবা মা খুব খুশি। করে ভালো কথা বলতাম, মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম। দেশের বাইরে চলে গেলাম। দেশের বাইরে গিয়ে প্রথমে আমি কিছুদিন আয়ারল্যান্ডে ছিলাম, অনেক কটা দেশে থেকেছি। তারপরে লন্ডনে গেলাম। লন্ডনে তখন আমি MBA এর জন্য প্রিপেয়ার করতে শুরু করলাম, যে ইম্পেরিয়াল বিজনেস স্কুল, লন্ডন বিজনেস স্কুল, সব জায়গাতে ইন্টারভিউ দিচ্ছি। লন্ডন প্রচণ্ডভাবে অন্টারপ্রেনারিয়াল সিটি, মানে অ্যাংলো স্যাকশনদের মতো অন্টারপ্রেনারিয়াল ট্রাইব খুব কম আছে। হয়তো ইন্ডিয়াতে ইকুইভ্যালেন্ট মেবি মারওয়ারি বা সিন্ধিরা হতে পারে। তো ওখানে আমি দেখছি, আমি যখন ইম্পেরিয়ালে বসে ইন্টারভিউ দিচ্ছি, ওখানে ডিন ভদ্রলোক, উনি আমার CV দেখছেন। বা 750 GMAT স্কোর, খুব ভালো। বা তুমি এত কিছু করেছো, পড়াশোনা করে গেছো, চাকরি করে গেছো, খুব ভালো। আমিও পরপর বলে যাচ্ছি, হ্যাঁ এটা করেছি, ওইটা করেছি, এখানে স্কলারশিপ পেয়েছি। সেই জন্য হঠাৎ করে বলছে তোমার কিন্তু না লাইফটাই ফিউটাইল। আমি না খুব চমকে গেলাম, না কি বলছে। জানি আমার CV খুব ভালো, সারা জীবন খালি পড়াশোনা করেছো, নাহলে চাকরি করেছো। তোমার বয়সে বাই দ্য এজ, ইয়োর এজ 25-26, আমার এখানে বাচ্চারা 2টো কোম্পানি করে সেই কোম্পানিগুলোতে বিক্রিও করে দিয়েছে, কিছু কোম্পানি ফেলও করেছে, জেলে কাটিয়েছে হয়তো কিছুদিন, কোথায় গিয়ে আফ্রিকাতে ভলেন্টিয়ারিং করেছে। তোমরা কি করে? ইন্ডিয়ানসরা খালি পড়াশোনা করে। আমার জন্য একটা ওয়েক আপ মোমেন্ট ছিল, হয়তো কিছুটা অন্টারপ্রেনারিয়াল জিন ছিল। আমি তখন আমার মানে MBA এটাও, মানে আমি কি করতে চাই MBA এর পরে, আমার জানো না কেন একটা মাথায় ওটা আসতো। আমি আমার প্রত্যেকটা এসেতে আমি লিখেছিলাম আমি অন্টারপ্রেনার হব।
পুরো যে তখনই পাথ ডিফাইন ছিল সেরকম নয়, কিন্তু এই লন্ডনে থাকতে থাকতে এই লোকগুলোকে মিশতে মিশতে অনেকেই ওখানে ছিল যারা কোম্পানি করেছে, বিক্রি করেছে, কারো কোম্পানি ফেল হয়েছে। ক্লাসেও যেতাম, সেখানেও এরকম লোকেরা সারা ওয়ার্ল্ড ঘুরেছে, বাই দ্য এজ দ্যাট 20-25 ওরা সবকিছু এক্সপ্লোর করেছে। তো আমার মনে হয় কি করছি, এরকম না যে সেকেন্ডারি এন্টারপ্রেনার হয়ে গেলাম, তারপরে দেশে ফিরে আসি কিছুদিন, তারপরে একটা পিভট করি ইঞ্জিনিয়ার অনেকদিন থাকার পরে, তারপরে পিভট করে অ্যাডভার্টাইজিংয়ে যাই লিওমানেটে। হয়তো এই যে কিছুটা জেনেটিক, কিছুটা লন্ডনের ওই স্টিনটা, তারপর লিওমানেটের সময় বম্বেতে ছিলাম। আমাদের দেশে ওয়ান অফ দ্য মোস্ট এন্টারপ্রেনিউরিয়াল সিটি বম্বে, মানে সবাই ওখানে কিছু করার চেষ্টা করছে, ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল। একদম। একদিন রাত্রি 2টোর সময় এজেন্সির কাজ শেষ করে বাড়ি ফিরছি, এজেন্সি জানেনি মিডিয়া এজেন্সি প্রচুর প্রেশার থাকে, মনে হলো কি করছি, এতটাই যখন টাইম দিচ্ছি নিজের জন্য কেন কিছু করছি না, এত ভালো নেটওয়ার্ক হয়ে গেছে, কিছু না কিছু তো করেই নেবো, ক্ষমতাটা আছে। হঠাৎ করে দুম করে পরের দিন চাকরি ছেড়ে দিলাম, মানে হঠাৎ করেই ছেড়েছিলাম, যখন ছেড়েছিলাম খুব যে প্ল্যান নিয়ে ছেড়েছিলাম সেটা নয়, 3 মাস লেগেছিল তারপর নিজের ডিজিটাল এজেন্সিটাকে একটা খাড়া করতে, 2015 তখন থেকেই এন্টারপ্রেনার। এটা একটা গল্প আমরা শুনলাম তোমার থেকে, যেটাতে উনি বললেন যে শুধু পড়াশোনাই করেছে আর কিছু করেনি, মানে অ্যাজ ইফ কিছুই হয়নি। এর আমরা কোনটা শুনে বড় হই সেইটা রিফ্লেক্ট করবে এই ঘটনাটা। খুব নামকরা, আমি নামটা ইচ্ছে করেই করছি না, আমাদের খুব নামকরা একজন উদ্যোগপতিও বলা যায়, শিল্পপতিও বলা যায়। তো উনিও যখন খুব ভালো একাডেমিক, একটা ব্রিলিয়েন্ট একাডেমিক কেরিয়ারের পরে ভালো স্কুল, নামকরা স্কুল, আইআইটি, বাইরে গিয়ে কিছুদিন কাজ টাজ করছিলেন। ওনার মা কিন্তু কলকাতারই একটা প্রত্যন্ত জেলার একটা গ্রামে থাকতেন। তারপর উনি নিজের চেষ্টায়, নিজের কানেকশন বাড়িয়ে, নিজের মেধা সব কিছু মিলে যখন একটা বড় কোম্পানিতে কিছুদিন কাজ করে তারপর নিজের কোম্পানি খুললেন। ফার্স্ট কোম্পানিটার পরে খুব আউট অফ এক্সাইটমেন্ট উনি ওনার মাকে ফোন করেছিলেন। তো সেই ফোনটা শুনে মা বললেন, বাহ বাহ, খুব ভালো খুব ভালো, তো খোকা চাকরিটা ছাড়িসনি তো? তো এইটা কিন্তু আমরা এইরকম একটা পরিমণ্ডল থেকেই বড় হই যে ব্যবসা করছিস, উদ্যোগ নিচ্ছিস, খুব ভালো, কিন্তু চাকরিটা ছাড়িসনি তো। তো সেইটার থেকে একটা অন্য ধরনের, বলা যেতে পারে ডায়ামেট্রিক্যালি অপোজিট একটা জার্ক এসেছিল তোমার, যেটা থেকেই পরে মানে এই যে এন্টারপ্রেনারশিপটা শুরু করা হলো। তো এই আমি এরপর যেটাই যাব, এই যে বিজ্ঞাপন জগতের একটা অভিজ্ঞতা হলো, বিজ্ঞাপন জগতের অভিজ্ঞতা থেকে একেবারে একটা অন্য ধরনের, মানে টেক রিলেটেড একটা ব্যবসায় ঝাঁপ দিয়েছিল, সেইটা আবার কিভাবে হলো? আচ্ছা, তো আমি বেসিক্যালি ইঞ্জিনিয়ার, আর আমি সবসময় বলি আমার চিরকাল ডিলেমা ছিল যে আমার যতটা লিখতে ভালো লাগে ততটাই অঙ্ক করতে ভালো লাগে। কখনো আমি বুঝতে পারিনি কোনটা আমার ফার্স্ট লাভ, এখন আমার ল্যাঙ্গুয়েজ না ম্যাথস আমি এখনো জানি না। প্রথম লাভটা ম্যাথস, সেই জন্য হয়তো ইঞ্জিনিয়ারিংয়ে গেছি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করেছি, অনেকদিন টেকনোলজিতে কাটিয়েছি। তারপরে সেকেন্ড লাভটা ল্যাঙ্গুয়েজ, ক্রিয়েটিভিটি, সেখান থেকে অ্যাডভার্টাইজিং। দুটোকে ম্যারি করে এন্টারপ্রেনারশিপ হয়। আমার মনে হয় একটা দিকে আমার যেরকম মানে আমি ভাবতে ভালোবাসি যে আমার লেফট ব্রেন রাইট ব্রেন দুটোই চলে, তো লেফট ব্রেন রাইট ব্রেনের একটা কম্বিনেশন হয়ে আবার মনে হয় যে এন্টারপ্রেনারশিপ আপনি না যেই প্রবলেমই সলভ করছেন, প্রবলেমটা হতে পারে টেক প্রবলেম, কিন্তু আপনি ক্রিয়েটিভলি সলভ করছেন। তো প্রথমে আমি অ্যাডভার্টাইজিং থেকে প্রথম যেটা স্টার্ট করি একটা ডিজিটাল এজেন্সি, একটা আইটি প্লাস মার্কেটিং এর একটা কম্বিনেশন ফর্ম, টেক ইউজ করে কি করে মার্কেট করা যায়, টেকনোলজি প্লাস ক্রিয়েটিভিটি ইউজ করে। এটা করতে করতে 2017-তে আরও 2জন কো ফাউন্ডারকে আমি মিট করি, ইনক্লুডিং আমার হাজব্যান্ডও ততদিনেও চাকরি ছেড়ে দিয়েছে। আমার মনে হয় যে বেসিক্যালি তো আমরা সবাই ইঞ্জিনিয়ার, এবার কিছু একটা প্রবলেম সলভ করা যাক, মানে একটা প্রোডাক্ট বানানো যাক, নট জাস্ট সার্ভিস। তো তখন আমরা লঞ্চ করলাম 2017-তে Spotel.ai। এটা 2017-তে কিন্তু তখনও এআই না মানে এতটা প্রিভ্যালেন্ট হয়ে যায়নি যতটা এখন, মানে এখন চ্যাট জিপিটির জন্য সবাই জানে। তো আমরা কিছুটা হলেও আর্লি পায়োনিয়ার্স ছিলাম। তো আমাদের মনে হলো যে আমরা অনেক জায়গায় কাজ করেছি, আমরা একটা প্রবলেম দেখি যে হায়ারিংটা বা রিক্রুটমেন্টটা সবসময় একটা বড় প্রবলেম এত আমাদের দেশে স্পেশালি। আর যদি এটা আর্লি স্টেজের দিকে ভাবি যে এই বাচ্চারা বেরোচ্ছে প্রথম 3-4 বছর, তখন এত ইনফ্লাক্স অফ ক্যান্ডিডেট আছে, তার মধ্যে যারা ভালো কলেজে পড়ছে, একটা আইআইটিতে পড়ছে বা যাদবপুরে পড়ছে, তারা তো পেয়ে যায়। অনেক সময় আমরা Tier 3 Tier 4 কলেজে খুব ভালো ট্যালেন্ট চান্সই পায় না। তো আমরা একটা Spotel.ai আমরা এমন একটা ক্যারিয়ার প্ল্যাটফর্ম বানাই যেখানে এই বাচ্চাগুলোকে তাদের ঠিকঠাক ক্যারিয়ার পাথটা ইউজিং এআই, মানে তাদের সোশ্যাল ডেটা বলুন, তাদের অ্যাপটিটিউড টেস্টের বেসিসে, তাদের ইন্টারেস্টের বেসিসে, তারা সিভিতে কি লিখছে সব বেসিসে তাদের একটা ক্যারিয়ার পাথ, একটা ক্যারিয়ার স্কোরিং হতো। সেই বেসিসে তাদেরকে ঠিকঠাক কোম্পানি বা চাকরির সাথে কানেক্ট করে দেওয়া হতো। তা একটা পুরো প্ল্যাটফর্ম ছিল
Spottle.ai, এটা যেটা B2C এ। তো আমরা প্রায় 4000-এর উপর ক্যাম্পাসের সাথে কাজ করি, ইন্ডিয়া, সিঙ্গাপুর, আফ্রিকা, এই 3টে দেশে। অনেক বড়, তার মধ্যে আইআইটি আইএমস গুলোও ছিল, আইএমস এর সাথে ইনফ্যাক্ট অনেক কটা কোলাবোরেশনস হয় পরপর। আর অন্যদিকে আমরা কোম্পানিদের সাথে কাজ করি, যেরকম ধরুন এলটিআই, ভার্চুসা, ডেলয়েট। তো এই যে কানেকশনটা করা, অনেক স্টুডেন্টস আমাদের থ্রু দিয়ে প্লেসড হয়। কোভিডের সময় আমরা একটা খুব ইম্পর্টেন্ট রোল ফুলফিল করি, যেখানে ফিজিক্যাল প্লেসমেন্ট প্রায় বন্ধ হয়ে গেছিল। তো স্পটেলের যেটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম ছিল, সেটাকে ইউজ করে অনেক স্টুডেন্টের প্লেসমেন্ট হয়। আমরা অনেক ফান্ডও, বেশ ভালো অ্যামাউন্টের ফান্ড রেজ করি, মানে জাস্ট ইন্ডিয়া থেকে নয়, সিলিকন ভ্যালির অনেক ইনভেস্টাররা ইনভেস্ট করে, কোরিয়া থেকে ইনভেস্টমেন্ট আসে, অস্ট্রেলিয়া থেকে ইনভেস্টমেন্ট আসে। তো এটা একটা কিছুটা বলতে পারবেন যে একটা হয়তো যে নিজের যেটা মানে কোর জায়গা, যে টেকনোলজি প্রোডাক্ট আমি ভালোবাসি, তো সেইটার সেই জিনিসটা একটা। আর সেকেন্ড, একটা বার্নিং প্রবলেম মনে হয় যে আমাদের আছে, এই দুটোকে কম্বাইন করে আমরা Spottle.ai লঞ্চ করি। Spottle.ai এর ইনফ্যাক্ট কিছু আরও কয়েকটা ফ্যাক্ট দিয়ে আমরা, যখন NASSCOM ইন্ডিয়া এআই বার করে, প্রথমে ইন্ডিয়া এআই রিপোর্টটা বার করে 2021-এ বোধহয়, তখন প্রথম যেটা এডিশনে জাস্ট কোভিডের পরে যে Spottle.ai টাকে মানে ওয়ান অফ দ্য টপ এআই ইনোভেশনস টু কাম আউট অফ ইন্ডিয়া। তখনও খুব বেশি এআই কোম্পানিজ তখনও নয়, মানে আমরা Nikki.ai বলে একটা কোম্পানি ছিল, এই কয়েকটা কোম্পানি এনাবে পায়োনিয়ার। তো সেভাবেই Spottle আমার মানে প্রথম প্রোডাক্ট কোম্পানি হচ্ছে Spottle, সেটাই। এমনি তুমি যেটা বললাম, যেটা মনে হচ্ছিল যে অ্যাকচুয়ালি কিন্তু সাহিত্যের পেছনেও একটা গণিত থাকে, মানে ছন্দটাকে মেলাতে গেলে একটা গণিত লাগে। সিমিলারলি আবার গণিতের পেছনেও একটা সাহিত্য আছে, ক্রিয়েটিভিটি থাকে। এই দুটো সেই অর্থে কোনো আলাদা নয়, যারা মেলাতে জানে তারাই মিলিয়ে উঠতে পারে আর কি। তো সেই কাজে তোমার দুটো ভালো লাগা কোথাও এসে এক জায়গায় মিলেছে। আমার একটা জিনিস খুব মনে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরও প্রচন্ড ক্রিয়েটিভ, অ্যালবার্ট আইনস্টাইনও ক্রিয়েটিভ। একদমই, দুজনেই ক্রিয়েটিভলি আলাদা আলাদা জিনিসকে হয়তো সলভ করেছেন বা অ্যাপ্রোচ করেছেন। মানে আমাদের দেশের উদাহরণ যদি নিই, আইনস্টাইনের কথা বললে বলে আচার্য সত্যেন্দ্রনাথ বসু, ওনার যে সাহিত্য, যেটা অনেকেই জানে না, বিজ্ঞানী হিসেবে চেনে, কিন্তু ওনার এমনকি ছড়াও, মানে শুধু ছড়াগুলো পড়লে মনে হয় ছড়াকার হিসেবে উনি হয়তো বিরাট নাম করতে পারতেন, যদিও সেই ছড়ার মধ্যে অনেক বিজ্ঞানের জিনিস খুব সহজভাবে বলা আছে। পুরো সৌরজগতের ইনফরমেশনগুলো ছড়ার আকারে দেয়া আছে। যাই হোক, সেটা আলোচনার অন্য দিক। কিন্তু যেটা আমার মনে হলো যে এই যে হিউম্যান রিসোর্স, যেটা এটা খুব গুরুত্বপূর্ণ, যে সলভটা তোমরা করেছিলে অত বছর আগে একটা ইনোভেশনসের মাধ্যমে, তারপর যখন নিজস্ব একটা স্টার্ট আপ হলো, আমরা স্টার্ট আপে দেখি কিন্তু একটা ওয়ান অফ দ্য কি চ্যালেঞ্জেস হচ্ছে, যদিও এটা বড় ক্ষেত্রেও খাটে, কিন্তু স্টার্ট আপে বিশেষ করে লোক পাওয়া, মানে রাইট পিপল ফর দ্য রাইট জব। তো সেইটাকে কি নিজেদের যে ইনোভেশনের মাধ্যমে যে সলিউশনটা বেরিয়েছিল, সেটা তুমি তোমার নিজের কোনো স্টার্ট আপ বা কোম্পানির ক্ষেত্রে ব্যবহার করেছো, বা হাউ সাকসেসফুলি তুমি এটাকে? আমরা অনেক কটা স্টার্ট আপের সাথে কাজ করি, আমাদের নিজেদের হায়ারিংটা আমরা Spottle-এর থ্রু দিয়েই করতাম। অনেক ইন্টার্নস বা আর্লি স্টেজ এমপ্লয় আমরা ওখানে এনেছি। তাছাড়া আমরা অনেক কটা স্টার্ট আপকে সাপোর্ট করতাম, যে ওরা যে রিক্রুট করছে, তো সেই রিক্রুটমেন্টটা একটা অ্যাফোর্ডেবল কস্টে এআই ইউজ করে কি করে করা যায়। কারণ একটা স্টার্ট আপে যেটা প্রবলেম হয়ে থাকে, যে তাদের একটা বিশাল এইচআর টিম থাকে না, যে মানে একটা বড় এইচআর টিম থাকলে তারা সোর্সিং করছে, তারা সিভি দেখছে, তারা ইন্টারভিউ নিচ্ছে। তো সেখানে আমরা ওই অটোমেশনটা করে দেওয়াতে অনেক স্টার্ট আপরা আমাদের থ্রু দিয়ে হায়ার করতো, যে একটা ভার্চুয়াল এইচআর অ্যাসিস্ট্যান্ট টাইপের হয়ে গেছিলাম আমরা। একটা চ্যাটবটও বিল্ড করা হয়েছিল, যেটা খুব তাড়াতাড়ি মানে ওই কোম্পানির হয়ে হয়তো একটা ইন্টারভিউকে সিমুলেট করতে পারে। এর মধ্যে কি কোথাও একটা সাইকোমেট্রিক অ্যানালিসিস এর পার্টও থাকতো না? সাইকোমেট্রিকটা মানে আমরা কিছু কোম্পানির সাথে কোলাবোরেট করেছিলাম, যে তাদের ওই টেস্টগুলোকে ওখানে অটোমেট করার জন্য, মানে ইন্টিগ্রেটেড ছিল। এরপরে আমরা থার্ড পার্টে যেটা এলো, হেও, তা অনেকেই শুনে প্রথমে আমারও একটা খুব কৌতূহল ছিল, কারণ হেও বাংলা শব্দটা ধরলে একটা হচ্ছে হেও করা, তুচ্ছতাচ্ছিল্য করা। এখন সেক্ষেত্রে তোমাদের কোম্পানিকেও কেউ বা নতুন স্টার্ট আপকে হেও করুক কেউ চায় না, তারাও কাউকে হেও করুক এটাও চায় না। তো এই যে হেও নামটা, এটা এলো কোত্থেকে? এটা একটা খুব স্বাভাবিক ন্যাচারাল কৌতূহল আর কি। আচ্ছা, তো হেওর আর একটা ব্যাক স্টোরি আছে, যেটা ইন্ডিপেন্ডেন্ট অফ মি। মানে হেওর দুই কো-ফাউন্ডার আছে, অঙ্কিত আর প্রতীক। তারা আবার ওয়েস্ট বেঙ্গলের মারোয়ারি, কিন্তু এখন দিল্লিতে বেসড। আমি বললাম যে 2021-22 আমি Spottle থেকে বেরিয়ে আসি।
কিছু কারণ ছিল। আমরা যে 4 কো-ফাউন্ডার ছিল তার মধ্যে 2 জন আমরা বেরিয়ে আসি। আমি আমার স্টেকটা কিছুটা বিক্রি করি আমার এক ইনভেস্টরকে। সেটা তখন মানে তখন কিছু রিজনে সেই ডিসিশনটা নিই। তখন আমি ভাবছিলাম এবার আমি কি করব। এই সময় আমার হেও তখনও যে স্টার্ট করছে অঙ্কিত, ও অলরেডি মাই অপারেটর বলে একটা ক্লাউড কমিউনিকেশন প্ল্যাটফর্ম, যেটা বড় কোম্পানি হয়ে গেছে, ও বুটস্ট্র্যাপ করে প্রায় 7-8 বছর ধরে চালিয়েছে টেলিকমিউনিকেশন স্পেসে, সেইটা চালাচ্ছিল। ওর এবার মাথায় আসে যে আমি বড় কোম্পানি তো একটা চালাচ্ছি, কিন্তু আমি স্মল অ্যান্ড মিডিয়াম বা মাইক্রো বিজনেসদেরকেও যদি আমি অটোমেট করে দিতে পারি তাদের জন্য পুরো কাস্টমার এনগেজমেন্টটা। আপনি মানে একটা এক্সাম্পল ভাবুন, ধরুন আপনার একটা পাড়ার সেলন, ঠিক আছে, মানে আপনার ওখানে আসে, আপনার মোটামুটি ভালোই ক্লায়েন্টেল আসে, তারা আপনার সাথে বুকিং করতে চায়, তারা তো আপনাকে ফোন করে কিছু জানতে চায় যে আপনার অফার কীরকম। তো এখানে যদি একটা অটোমেশন লাগানো যায়, যে আপনি অটোমেটিক্যালি হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে তাদের রিচ করছেন, বা তারা যখন ফোন করছে সেই ফোনটা একটা অটোমেটেডভাবে রিপ্লাই হচ্ছে, তো ওই তখন এই আইডিয়াটা নিয়ে ভাবছিল। কোনো কমন বন্ধু আমায় কানেক্ট করে, আমারও টেলিকমে প্রথম আমি ক্যারিয়ার শুরু করি ব্রিটিশ টেলিকমের সাথে, TCS তারপর ব্রিটিশ টেলিকম। আর যেহেতু স্পটেলটাকে আমরা অলরেডি অনেক স্কেল করেছিলাম, মানে স্পটেলের একটা ওই গ্রোথের জন্য ইট ওয়াজ সেলিব্রেটেড যে এত তাড়াতাড়ি একটা কোম্পানি স্কেল করেছিল। তো বলে যে আমি এটা একটা হাইপার গ্রোথ একটা কোম্পানি ভাবছি, আমি চাইছি এমন একজন যে মানে টেকও বোঝে প্লাস মার্কেটিং গ্রোথটাও বোঝে, তো করবে কি সাথে, আমার ইন্টারেস্টিং লাগে, তাই জয়েন হিম অ্যাজ আ কো-ফাউন্ডার। হেওর নামটা ওর দেওয়া, ইনফ্যাক্ট মানে হেওর নামটা অলরেডি ঠিক হয়ে গেছিল আমি যখন জয়েন করি। ও ভাবে হেলো থেকে হেও আসে, যে আচ্ছা হেও, হেলো থেকে হেও, হে বা হ্যালো এই দুটোকে ইয়ে করে হেও। যেটা বিজনেস যখনই কারোর সাথে কোনো একটা কাস্টমারের সাথে কথা বলছি, ইট শুড বি অ্যাজ ইজি টেকের থ্রু দিয়ে জাস্ট সেইং হ্যালো। তো সেটা পুরোপুরি ওরা এটাকে অটোমেট করে দিয়ে আজ হেওর 40,000-এর উপরে কাস্টমার, লাস্ট ইয়ার লঞ্চ করি হেওকে। খুব র্যাপিডলি এটা গ্রো করছে। একটা ফান্ডিংও রেজ করা হয় আগের বছর। অ্যাম্বিশনটা তো অনেক বড় হেওকে নিয়ে, যাতে প্রত্যেকটা ব্যবসায়ী মানে ডাজেন্ট ম্যাটার যে আপনার সাইজ ছোট কি বড়, আপনি এই অটোমেশনটা ইউজ করে আপনার পুরো এই কাস্টমার এনগেজমেন্টটাকে ডিজিটাইজ করতে পারেন, ক্যাম্পেইন রান করতে পারেন, আপনার ব্যবসাটাকে আরও বাড়াতে পারেন। তো ইনফ্যাক্ট মানে আমি একটা প্রায় বলি যে যেমন হর হর মহাদেব বলি, আমি বলি ঘর ঘর হেও বা সব হেও। ঘর ঘর তো নয়, কারণ এটা বিজনেস প্রোডাক্ট, সব হেও, যে প্রত্যেকটা বিজনেস এইটা ইউজ করবে। আপনার কাছে হতে পারে মানে অ্যামাজনে যখন আপনি ফোন করবেন, আপনি দেখবেন যে একটা IVR আসে যে ওয়েলকাম টু অ্যামাজন অটোমেটেড, বা HDFC-তে করেন। তো মাই অপারেটর যেটা অঙ্কিতের আগে কোম্পানি, সেখানেও ইনফ্যাক্ট আমি কানেক্টেড, সেটারও আমি কো-ফাউন্ডার। তো সেটা এই বড় বড় কোম্পানিগুলোকে সার্ভ করে। এই টেকনোলজিটাকে নিয়েই সেটাকে অনেকটা সিম্পলিফাই করে আমরা ছোট ছোট বিজনেসদেরও দিয়ে দিয়েছি, যাতে তারাও যখন তাদের কাস্টমারদের সাথে ডিল করছে, তারা একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুব সিম্পল একটা টেকনোলজি দিয়ে তারা এই কাস্টমারদেরকে ঠিকভাবে রিচ করতে পারছে, তাদের ব্যবসাটাকে বাড়াতে পারছে। কারণ দেখুন ইন্ডিয়াতে এন্টারপ্রাইজেস কটা আছে আমরা দেখছি, সেন্সেক্স ফর শিওর, বাট কতগুলো আর আমাদের মানে BSE ইন্ডেক্স বা NSE ইন্ডেক্স দিলে কটা কোম্পানি পাবেন। কিন্তু আপনি যদি স্মল বিজনেস দেখেন, 6 কোটির উপর স্মল বিজনেস আছে দেশে। আপনি যদি ইন্ডিয়ার বাইরে যান, আপনি যদি এপ্যাকের কথা বলেন, জিডিপিরও 37% আসছে MSME থেকে। তো তাদের জন্য এখন কিন্তু সবসময় ভাবা হয় যে টেকনোলজিটা ঠিক তাদের জন্য নয়, বা তারাও ভাবে টেকনোলজিটা আমাদের জন্য নয়। কিন্তু UPI ভুল প্রমাণ করেছে, আমাদের দেখিয়েছে যে টেকনোলজি যদি খুব সিম্পল হয়, UPI-র মতো হয়, তাহলে এনিওয়ান ক্যান অ্যাডপ্ট ইট। তো সেই দিকে আমাদেরও হেওর পিছনে ভিশনটা এরকম যে টেকনোলজিটা এতটাই সিম্পল হবে যে সবাই মানে প্রত্যেকটা বিজনেস ওটাকে ইউজ করতে পারবে, মানে খুব ইজি ইউজ, অ্যাফোর্ডেবিলিটি, এই দুটো হচ্ছে একদম কি ইউএসপি। তো হেওটা নিয়ে যা যা করতে চেয়েছিলে মোটামুটি অ্যাটলিস্ট টু এ গ্রেট এক্সটেন্ট ইউ হ্যাভ অ্যাচিভড। একদম শুরুটা খুব ভালো হয়েছে, মানে টাচউড। এই ধরো একটা পুরো যদি তোমার প্রফেশনাল কেরিয়ার গ্রাফটা দেখি, তার একটা অংশ চাকরি, সেখানেও খুবই বড় একটা রেপুটেড কোম্পানি, তারপর নিজের এই যে এন্টারপ্রেনারশিপ। তো এই যে দুটো, আমি দুটোই মিলিয়ে জিজ্ঞেস করবো ওভার দ্য লাস্ট 10 years যদি আমরা ধরি টাইম হরাইজেন, তাহলে কিভাবে এটা ইভলভ করেছে মানে এন্টারপ্রেনারশিপের ক্ষেত্রটা, এবং যেটা আমাদের জব যে মার্কেটটা আছে সেটা দুটোই ইভলভ করেছে কিন্তু লাস্ট 10 years হিউজলি, মানে কাইন্ড অফ একটা প্যারাডাইম শিফট হয়ে গেছে। সেইটা তুমি তোমার চোখে কিভাবে দেখছো, কারণ যেহেতু দুটো দিকই তোমার দেখা হয়ে গেছে? আমার একটা তো মনে হয় যে এটা খুব বড় সোসাইটাল চেঞ্জ এসছে,
যেটা আমেরিকাতে ধরুন মানে যেই সময় স্টিভ জবস হয়েছে বা IBM হয়েছে 1970-80 যেই টাইমটা ছিল, মানে আমেরিকার ওয়াজ অ্যাট দ্য অন্টারপ্রেনারিয়াল বেস্ট, বড় বড় কোম্পানি এসছে, সেই অন্টারপ্রেনারশিপের ওয়েভটা এখন ইন্ডিয়াতে এসছে। এখন বাবা মারা এনকারেজ করছে যে ছেলে মেয়েদের অন্টারপ্রেনার হতে। আমি স্কুল শার্ক বলে একটা কোম্পানির বোর্ডে আছি, ওরা অন্টারপ্রেনারশিপ এনকারেজ করে বাচ্চাদের জন্য। তো সেখানে আমি ইনসাইড দেখি যে বাবা মারা চাইছে যে ছেলে মেয়ে অন্টারপ্রেনারশিপ ক্যাম্পে যাক। মানে আমার বাবা যেখানে বলতো তুমি ডক্টর বা ইঞ্জিনিয়ার হও, এখন বাবা মারা বলছে যে শার্ক ট্যাঙ্কে যাও। তো সেইটা একটা আমার সোসাইটাল চেঞ্জ এসছে, একটা খুব সোসাইটাল অ্যাকসেপ্টেন্স এসছে যে না আমাকে খালি মানে সোশ্যাল সিকিউরিটি তো ইন্ডিয়াতে কম, মানে আমাদের ওয়েস্টে যেটা হয় সোশ্যাল সিকিউরিটি ইজ ভেরি হাই, গভর্নমেন্ট টেক্স কেয়ার। সোশ্যাল সিকিউরিটি না থাকা সত্ত্বেও ছেলে মেয়েদেরকে রিস্ক নিতে বাবা মারা বলছে। এইটা একটা মনে হয় খুব বড় সোশ্যাল চেঞ্জ এসছে। সেকেন্ড আমার যেটা মনে হচ্ছে যে মানে এই যে রাইজ অফ দ্য মিডল ক্লাস, এটা কিছুটা শুরুই হয়েছে 90s থেকে, মানে মনমোহন সিং এর লিবারালাইজেশন। আমরা তখন অবভিয়াসলি খুবই ছোট, মানে একদমই স্কুল শুরু করেছি, কিন্তু ওই এই যে রাইজ অফ দ্য মিডল ক্লাস, মানে মিডল ক্লাস এখন নিজের জায়গাটাকে ক্লেম করে নিয়েছে। আগে আমরা ভাবতাম অন্টারপ্রেনারশিপ ব্যবসা মানে টাটা বিড়লার মতো ক্যাপিটাল না থাকলে হতে পারে না। যেহেতু ভেঞ্চার ক্যাপিটালটা অনেকটা অ্যাক্সেসিবল হয়ে গেছে, লোকেরা স্টার্ট আপে ইনভেস্ট করতেও চাইছে, গভর্নমেন্ট ব্যাক করছে, বাবা মারাও অনেকটাই, তাই জন্য ছেলেমেয়েরা এগিয়ে এসে যে আমার নট নেসেসারিলি আমাকে বিশাল ফ্যামিলি থেকে আসতে হবে, আমার একটা আমি হাম্বেল ব্যাকগ্রাউন্ড থেকে এসেও আমি অন্টারপ্রেনারশিপ স্টার্ট করতে। আপনি কলকাতা স্টার্ট আপদের দেখুন, আমি প্রায় ওইখানে মানে এখানে খুব ভালো ভালো কিছু স্টার্ট আপ আছে, সেই ছেলেমেয়েগুলোর সাথে কথা বলবেন, স্ট্রাগল করছে তারা, কিন্তু তাও তারা মানে হাল ছাড়ছে না। আমার এইটা একটা খুব বড় চেঞ্জ এসছে। এর মধ্যে একটা কোথাও না কোথাও নেশার ব্যাপার আছে, মানে এন্টারপ্রেনারশিপের একটা নেশা লেগে যায় আর কি, একদম ছাড়া মুশকিল, এবং ছেড়ে বসলে একটা উইথড্রয়াল সিম্পটম, বেটার কে জানে আপনি, মানে একটা উইথড্রয়াল সিম্পটম হয়ে যায় আর কি, যে ছেড়ে কি করব। তো এই যে পুরো অভিজ্ঞতাটা এই সময়ের মধ্যে যতটা হোক পুরো তো কেউ অ্যাচিভ করতে পারে না, অনেকটা দূর অ্যাচিভ করেছে। সো ইফ আই মে আস্ক ইউ হোয়াট নেক্সট, মানে কিছু বেশি দিন অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে থাকতে পারোনি, বেশি দিন প্রথম কোম্পানিটা নিয়ে থাকতে পারোনি, তারপরের কোম্পানিটাও এখন একটা স্কেল পেয়ে গেছে, এখন কাইন্ড অফ অটো মোডে রান করছে এটা। সো হোয়াট নেক্সট, পরের ভাবনা চিন্তা শুরু হয়েছে কি? তো আমি একটু এক্সপেরিমেন্টাল, আমার মানে আমার যেটা মনে হয় আমি একটা কিছু শুরু করব, সেটাকে স্কেল করবো, একটা জায়গায় নিয়ে যাব। আমি হয়তো টিল দ্যাট ডু আস অ্যাপার্ট টাইপের পার্সন নই। আমার এখন মনে হয় আমি হেওকে নিয়ে যাব, নেক্সট কয়েক বছর বিল্ড করবো, IPO-তে নিয়ে যাব। আমি গোয়া এঞ্জেল নেটওয়ার্কের থ্রু দিয়ে আমি আরও অনেক বিজনেসকে সাপোর্ট করতে চাই, অ্যাজ অ্যান ইনভেস্টার ওসো অনেক বিজনেসকে সাপোর্ট করতে চাই। তারপরে ইচ্ছা আছে এনার্জি সেক্টরে কিছু করার, টেকনোলজি এটা ডেফিনেটলি ফার্স্ট লাভ, কিন্তু আমার এমন সেক্টরস বা এমন ইনিশিয়েটিভ ভালো লাগে যেটা অনেক লোককে ইম্প্যাক্ট করতে পারে। যে জন্য আমার টেলিকমটা খুব পাওয়ারফুল মনে হয়, কারণ টেলিকম মানে সারা পৃথিবীর 7 বিলিয়নের উপর লোক তাদেরকে জুড়তে পারে, তাদের সবারই কাছে ডেটার, আপনার কাছে ডেটার ইনফরমেশন আছে তো আপনি ইউ আর দ্য কিং, আপনি মানে দ্যাটস বেসিক্যালি দ্য নিউ কারেন্সি। তো সেখানে টেলিকম একটা খুব বড় রোল প্লে করে সবাইকে একটা ইকুয়াল ফুটে নিয়ে আসার জন্য। সিমিলার একটা সিমিলার বা আরও বড় ইম্প্যাক্ট মনে হয়, আরও ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট যেটা এনার্জি। আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, মানে পৃথিবী যে জায়গায় চলে গেছে, এনার্জি একটা ক্রাইসিসের উপরে আমরা দাঁড়িয়ে আছি, ইটস আ ভেরি বিগ প্রবলেম টু সলভ। তো সেখানে এই যে সোলার পাওয়ারের যেটা কথা হচ্ছে, একটু আগে আপনার সাথে কথা হচ্ছিল, যে ওটা ডেমোক্রেটাইজ করে দিতে পারে যদি সবারই অ্যাক্সেস থাকে এনার্জিতে, তাহলে আমার মনে হয় পভার্টিটাও অনেকটা কমে আসবে। আমার মনে হয় যে গ্রাসরুট লেভেলের ডেভেলপমেন্টটাও বিশালভাবে হবে। আমার মনে হয় আমরা যেদিকে যাচ্ছি, দেখুন অ্যাজ অ্যান অন্টারপ্রেনার কিছুটা তো ক্যাপিটালিস্ট ডেফিনেটলি, মানে আমি কোর প্রিন্সিপাল হিসেবে ক্যাপিটালিজমে বিলিভ করি, মেরিটোক্রেটিক পাথ যেটা ক্যাপিটালিজমের, আমি সেটাকে খুব বিশ্বাস করি যে আমার মেরিট অনুযায়ী আমার পাওয়া উচিত। কিন্তু ক্যাপিটালিজম যখনই ক্রনিক ক্যাপিটালিজম হয়ে যায়, যে কিছু লোকেদের হাতেই সেটা চলে যায়, মোনোপলি হয়ে যায়, তখন কিন্তু সোসাইটি বা হিউম্যান সোসাইটি কিন্তু সেটার জন্য মেন নয়। তো সেই জন্য আমার মনে হয় যে এমন মানে এই এনার্জি ইজ ওয়ান সাচ থিং, সেটার অ্যাক্সেস যদি আমরা ডেমোক্রেটাইজ করতে পারি, টেকনোলজি বা টেলিকমের যেরকম একটা ইম্প্যাক্ট আছে, এনার্জিরও এরকম একটা বিশাল বড় ইম্প্যাক্ট আছে। তাই 5 বছর ডাউন দ্য লাইন আমি হেওর IPO ডেফিনেটলি, মানে আমরা সেই দিকে কাজও করছি, খুব তাড়াতাড়ি গ্রোথও হচ্ছে। আই এম ভেরি কনফিডেন্ট আমার নেক্সট 5 ইয়ার্সের মধ্যে আমাদের IPO হবে। তারপরে আমি এনার্জি সেক্টরে গ্রাসরুট লেভেলে কিছু করতে চাই, মানে যেটাই বটম অফ দ্য পিরামিডকে
এটা খুব লার্জলি ইম্প্যাক্ট করে, সেইটাই অ্যাট্রাক্ট করে মূলত। সেটাই আপনি যদি দেখুন স্পটেলেও দেখবেন, আমার মনে হয়েছিল, আমি প্রথমে বললাম যে আমি নিজে যাদবপুরে পড়েছি, কিন্তু আমার এটা মনে হয়েছে অনেক বাচ্চারা আছে যারা টিয়ার 3, ইটস জাস্ট অ্যান এক্সাম, বাট ইটস জাস্ট দ্য অপরচুনিটি। হয়তো তার বাবা তাকে পাঠাতে পারেনি এক্সপেন্সিভ কোচিংয়ে। স্পটেলে আমরা এমন অনেক বাচ্চাদের এলটিআইতে প্লেস করেছি যার কলেজের নাম কেউ কখনো শোনেনি, কিন্তু তারা এত ভালো করেছে ওই অটোমেটেড অ্যাসেসমেন্টগুলোতে। আপনি যদি হেও দেখেন, আমরা চাইছি যে প্রত্যেকটা স্মল বিজনেস ওই টেকনোলজিটা পাক যেটা আজকে একটা অ্যামাজন বা লেন্সকার্ট বা একটা বিগ বাস্কেট বা একটা মেন্ত্রা পাচ্ছে। আমি এর পরেও যেটা করবো, আমি চাইবো যে এমন কিছু এটা করি যেটা গ্রাসরুট লেভেলে সবাইকে ইম্প্যাক্ট করছে আর একটা বড় প্রবলেম সলভ করছে। মানে আমি বলছি না যে আমি, মানে ইটস অবভিয়াসলি ভেরি ডিফিকাল্ট টু সলভ অল দ্য প্রবলেমস অফ দ্য ওয়ার্ল্ড। যদি কিছু মার্ক রেখে যেতে পারি, কিছু স্মল বিজনেস আমার কাজের জন্য আপলিফট হলো, কিছু বাচ্চারা আমার জন্য এমন তাদের ড্রিম জবটা পেলো, কিছু বাড়িতে আলো জ্বললো আমার জন্য, আমি ভাববো যে আই হ্যাড আ গুড লাইফ। মানে আগে যেটা মনে করা হতো যে একটা প্রফিট মোটিভ, সেইটাই ব্যবসার মূল ইয়ে। প্রফিট তো ডেফিনেটলি, মানে পাই ফ্যাক্টরি অলওয়েজ দেয়ার, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যে পাইটাকে যদি বাংলায় ধরি, আমরা যেটা পেতে চাই বা পাই সেটা হচ্ছে ওই স্যাটিসফ্যাকশনটা, মানে একটা কিছু করে যেতে পারলাম, মানে লিভিং সামথিং ফর পস্টারিটি। আর একটা একটু আগে একটা খুব বলেছো, সেটা মানে শেষ করার আগে ওটা একটু জানবো যে অনেক সময় এই গোলমালটা হয়তো অনেক এন্টারপ্রেনাররা করে যে মানে ওয়েন টু লিভ, এই যে ছাড়ার সময়টা, যদিও আমাদের শাস্ত্র উপনিষদেও বলে আছে যে তেন তাক্তেন ভুঞ্জিতা, মানে লেট গো অ্যান্ড রিজয়েস। তো কিন্তু এই লেট গোর সময়টাই আমাদের খুব একটা গন্ডগোল হয়ে যায় যে মানে আমরা খুব বেশি অ্যাটাচড হয়ে পড়ি, একটা আমার তৈরি করা ছাড়তে পারি না। কিন্তু এই ছাড়াটাও রাইট টাইমে এটাকে উপযুক্ত টু মুভ অন। তো এইটা কিরম সময় করা উচিত? হোয়াট উইল বি ইউর অ্যাডভাইস ফর যারা এন্টারপ্রেনার ওয়ানাবি বা অ্যাসপায়ারিং এন্টারপ্রেনার তাদের জন্য? মানে জানেন, এটা জানো তো মনে হয় না, মানে আমাদের লাইফের প্রত্যেকটা অ্যাসপেক্টেই কিছু ক্রিকেটাররা ইফ দে হ্যাভ বিন গ্রেট, আমরা বলেছি আর কেন রিটায়ার করছেন না, আবার কিছু ক্রিকেটার রিটায়ার করে যাওয়ার পরে বলেছে আরো কয়েক বছর তো খেলতে পারতো, কেন খেললো না? ওই টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। দেখুন, একটা টাইমে হয় যে আপনি এন্টারপ্রেনার হিসেবে একটা কোম্পানিকে অনেক দূরে নিয়ে গেছেন, কিন্তু আপনি দুটো জিনিস হতে পারে, হয় আপনি বুঝতে পারছেন যে এরপর অন্য কারো এক্সপার্টিস চাই, হয়তো প্রফেশনাল এক্সপার্টিস, বা হতে পারে যে কোম্পানিটা অতটাই গ্রো করতে পারতো, এরপর হয় আমি ওটাকে বিক্রি করব, বা আমি একটা মোটামুটি লেভেলে নিয়ে গিয়ে আর কারো হাতে সেই ম্যানেজমেন্টটা তুলে দেবো। ওই টাইমিংটা বোঝাটা ইদার আপনি এন্টারপ্রেনারে, আপনার ফ্যামিলি লাইফে, আপনার পার্সোনাল প্রফেশনাল সব লাইফে, আমার মনে হয় টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। আমি আমার মেয়েকেও বলি, মানে আমি বলি যে ক্লাস 12-এর পরে তোকে আমি কেপেবল করে দেবো, কাবিল বানা দেঙ্গে, ওর পরে আমি আর ইন্টারফেয়ার করবো না, তারপর তোর চয়েস। তো আমার মনে হয় সেটাই, মানে নিজের লিমিটেশনস, নিজের ক্যাপাবিলিটি আর লিমিটেশন নিয়ে একটা খুব পরিষ্কার ধারণা থাকা দরকার, খুব ক্ল্যারিটি থাকা দরকার, মার্কেট নিয়ে ক্ল্যারিটি থাকা দরকার। যে হতে পারে যে আপনি একটা ব্যবসা করছেন, অনেক সময় আমরা না ওই সাঙ্ক কস্টের জন্য করেই যাই, কিন্তু হতে পারে আপনি বুঝতে পারছেন যে এই মার্কেটটা ঠিক নয়, তাহলে হয় আমি ওটাকে পিভট করব, না হয় আমি ওটাকে বিক্রি করার চেষ্টা করব, না হয় আমি আই উইল কাট মাই লসেস আর বলবো যে ঠিক আছে, এত দূরই করতে পারতাম, এরপরে নয়। তো অবভিয়াসলি আমরা সবাই একটা সাকসেসফুল নোটে ছাড়তে চাই, মানে যেটা আমাদের বিজনেস এরিয়াতে বলে যে একটা বড় মার্জার হলো বা আইপিও হলো, সেখানে তো ডেফিনেটলি ছাড়তে চাইবো। কিন্তু তাহলেও মানে আমি নিজেকেও বারবার অ্যাসেস করতে থাকি যে ধরুন আমি কি রাইট পারসন, যে এতদূর মানে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি আনার জন্য আমি খুব বেস্ট পারসন ছিলাম, এবার আমাকে সিতে যাওয়া দরকার, তাহলে কি আমি একটুখানি স্টেপ ব্যাক করে অন্য কাউকে সেই জায়গাটা দেবো? তো আমার মনে হয় এই টাইমিংটা, যেটা আমি বললাম, সব জায়গাতে ইম্পর্টেন্ট। মানে উপরে থাকতে থাকতে আমার মনে হয় উই শুড লেট গো। মানে ক্রিকেটে যেরকম এক এক সময় হয় না যে আমার আস্কিং রান রেট এত হয়ে গেছে, হয়তো লাস্ট ওভারে 30 রান তুলতে হবে, কিন্তু যে ব্যাট করছে সে খেলতে পারছে না, তখন আমরাও দেখতে দেখতে আমরা বলি যে আরে আউট হয়ে চলে যায়, বা ও স্ট্রাইকটা রোটেট করে দাও, অন্য কাউকে দিয়ে দাও যে হয়তো পারবে ফ্রেশ। কারণ একটা ইনফিউশন অফ ফ্রেশ ব্লাড বা নতুন করে চেষ্টা করাটা খুব জরুরি আর কি। একদম মানে আমি দেখুন, মানে আমি একদমই স্টিরিওটাইপে বিশ্বাস করি না যে আপনি 40 হয়ে গেছেন বলে আপনি পারবেন না, কি 50 হয়ে গেছেন বলে আপনি পারবেন না। বা KFC শুরু হয়েছে যখন ভদ্রলোক কর্নেল স্যান্ডার্স 65 এজ ছিলেন,
জেআরডি টাটার একটা গল্প পড়ছিলাম যে 75 বছর বয়সে হি পাইলটেড এ ফ্লাইট ইউএস থেকে ইন্ডিয়া। তো ইটস নট অ্যাবাউট এজ, ইটস নট অ্যাবাউট জেন্ডার। আমার ওই জন্য আমার ওই জন্য কোনো স্টিরিওটাইপস আমি একদমই বিশ্বাস করি না। কিন্তু ইন্ডিভিজুয়ালি আমার নিজেকে বারবার জিজ্ঞেস করতে হবে যে আমি অ্যাম আই দ্য রাইট ম্যান অর দ্য রাইট পার্সন ফর দ্য জব, আমি এতদূর নিয়ে এসেছি, এবারে কি। আর আমি খুব বেশি, মানে এটা হয়তো আমার নেচার, আমি খুব বেশি অ্যাটাচড হই না জিনিসের সাথে। আমি ওই জন্য হয়তো বারবার ছাড়তে পেরেছি, একটা কোম্পানি করেছি, গ্রো করেছি, কো ফাউন্ডারদের হ্যান্ড ওভার করেছি, চলে এসেছি। তো এই জন্য আমার মনে হয় যে এটা আমার পার্সোনাল ফিলসফি যে যতদিন আই এম গেটিং আ কিক আউট অফ ইট অ্যান্ড আই এম এবল টু গ্রো দ্যাট বিজনেস, মানে কিক ফ্যাক্টরটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। কিক মানে এরকম নয় যে whimsical যে আমি হঠাৎ করে ছেড়ে দেবো, অবভিয়াসলি এত লোকের লাইভলিহুডও তো আমার উপর ডিপেন্ড করে, কিন্তু আমি কিক পাচ্ছি, বিজনেসটা আমার জন্য গ্রো করছে। এই দুটো ফ্যাক্টর যতদিন ওয়ার্ক করছে ততদিন আমি থাকবো, তারপরে আই উইল মুভ অন টু দ্য নেক্সট থিং। তো আমি আশা করব যারা এতক্ষণ আমাদের এই আড্ডাটা শুনলো নিশ্চয়ই অনেক কিছু ইনসাইট পেলো যে অ্যাকচুয়ালি এন্টারপ্রেনারশিপটা কি, ছাড়তে হলে কখন ছাড়তে হয়, এবং ছাড়া এবং গড়া দুটোই, যেটা গড়তে হবে যেটা কিভাবে গড়তে হবে, এই সবটুকু নিয়ে গল্প এরকম শুনলাম আমরা যে আগে যে মেন্টালিটি সেটা থেকে আমরা একটা সোসাইটাল চেঞ্জের মাধ্যমে এমন একটা জায়গায় এসেছি যখন কিন্তু পারিবারিক একটা এনকারেজমেন্ট পাওয়া যাচ্ছে যে তুমি কিছু করো, মানে অ্যাজ লং অ্যাজ ইউ ডু ওয়েল ফর ইউর সেলফ, সেটাও জরুরি, এবং ফর ইউর ফ্যামিলি অফকোর্স। তো আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল, একসঙ্গে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর যে কথা আজকে শুনলেন এইরকম আড্ডা আরও আমরা দিতে থাকবো, শুধু অন্যদের সঙ্গে না, আমি নিশ্চিত রিমঝিমের সঙ্গেও আরেকবার বসার জন্য আমরা আরও সুযোগ পাবো। ততদিনে হয়তো হেও তো থাকবে, কিন্তু এখন অন্য একটা কোম্পানিও হয়তো এসে যাবে যেটা নিয়ে আরও অনেক বড় করে নতুন আরও ইন্টারেস্টিং গল্প আমরা শুনতে পারবো। নমস্কার।